দাদি সবসময় আমার আম্মাকে পাহারা দিতেন। এই ধরুন, আম্মা রান্না করছে, দাদিকে উঁকি দিয়ে দেখতেন রান্না ঠিকমতো করছে কিনা, পাতিলের খাবার ঠিকমতো আছে কিনা, নাকি আম্মা কিছু খেয়ে ফেলেছে। খাবার টেবিলে একই ঘটনা, খাওয়ার সময় আম্মা ঠিক কতটুকু খাচ্ছে, একটু বেশি খেয়ে ফেলছে কিনা। আমার অসুখ হলেও দাদির ভয়ে একটু ভালো মন্দ খাবার সাহস করতেন না। আম্মা যদি গোসলে যেতেন, সেক্ষেত্রেও দাদি পাহারা দিতেন। ঘরের কাজ ফেলে বেশি সময় ধরে গোসল করছে কিনা। আমাদের বাড়িটা গ্রামে, পুকুর ঘাটে কাজ করতে হতো। অন্যান্য ফ্যামিলির লোকও ঘাটে আসতো। দাদি বারবার চেক করতেন আম্মা ঘাটে বসে কারোর সাথে সলা পরামর্শ করছে কিনা। আমার নানা বাড়ির কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল নাকি। নানা বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরলে আমার এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে নাকি, এসবের সবকিছুই চেক করতেন দাদি। আমার নানা বাড়ির আর্থিক অবস্থা দাদা বাড়ির চেয়ে কিছুটা ভালো, তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়ি। সবকিছুতেই চলতো নজরদারি, একদম গোয়েন্দাদের মতো। আমার ছোট বোনটা যখন আম্মার গর্ভে ছিল, তখন অনেক কিছু দেখেছি, যদিও তখন বুঝতাম না, এখন বুঝছি। দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন। আমার আম্মা যদি দু একটা ডিম খেয়ে ফেলে, অথচ দাদির নিজেরই নাতি নাতনি হবে, আম্মার যে ওই সময় একটু বেশি খাওয়া উচিত, এটা দাদি বুঝতেন না। মনে করতেন আম্মাই মনে হয় খেয়ে ফেলবে। আমার রোগের ইস্যুতেও দাদির সমস্যা ছিল। রোগ হলে দাদি বলতেন আম্মা নাকি নাটক করে। পেটের ব্যথা, জ্বর, নিউমোনিয়া নিয়ে আম্মাকে অনেক ভুগতে দেখেছি। কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন। আব্বা চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে, অঙ্কের টিচার। প্রাইভেটও পড়াতেন অনেক স্টুডেন্ট। মোটামুটি ভালোই ইনকাম ছিল আব্বার। কিন্তু দাদা দাদি প্রতি মাসে কড়াই গন্ডা হিসাব নিতেন। প্রত্যেকটা টাকা হিসাব করে বুঝে নিতেন। মনে হতো যেন তারাই ইনকাম করেছে। আব্বা খুব শান্ত স্বভাবের ছিল, প্রতিবাদ করতে পারতেন না। আব্বা একমাত্র পুত্র বলেও দাদা দাদি সবসময় ব্ল্যাকমেল করত। আর আমার বিরুদ্ধে তো সারাদিনই অভিযোগ চলতো। পাড়া প্রতিবেশীরা বিভক্ত ছিল, কেউ দাদির পক্ষে, কেউ আম্মার পক্ষে। আম্মা কারো কাছে যেতেন না, পক্ষ বিপক্ষ নিয়ে ভাবতেনও না। একদিন সকাল থেকে দাদি আম্মার সাথে বকাবকি শুরু করে। সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিলেন একটু দেরি করে, নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। রাতভর অনেক কাশি হয়েছে, ঘুমিয়েছে সকালের দিকে, ঘুম ভেঙেছেও একটু দেরি করে। সেই সকাল থেকে দাদি বকাবকি করে যাচ্ছিল। আমার তখন বয়স 9 বছর, স্কুল বন্ধ ছিল। আব্বা গিয়েছিলেন বাজারে, আম্মা রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘর আর বসত ঘরের মাঝে 2 হাতের মতো দূরত্ব ছিল। দাদি বসত ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মাকে বকে যাচ্ছিলেন। আম্মা গরম ডালের বাটি সুতি কাপড় দিয়ে ধরে ঘরে ফিরছিলেন। হঠাৎ আমার ছোট বোন উঠোন থেকে এসে পেছন দিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। আম্মার একটু সামনেই ছিল দাদি। ছোট বোন হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরায় আম্মা একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে। গরম ডালে দাদির পা পুড়ে যায়। দাদি মেঝেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন। আশেপাশের ঘরের সবাই ছুটে আসে দাদির চিৎকারে। দাদি সবার কাছে নালিশ দিয়েছেন, দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শাসন করেছেন, তাই আম্মা রাগ করে দাদিকে পুড়িয়ে দিয়েছেন। প্রতিবেশীরাও সকাল থেকে দাদির বকাবকি শুনেছেন। তারা বিশ্বাস করেছেন দাদির কথা। সম্ভবত আম্মা খেপে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে পুড়িয়ে দিয়েছেন। তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে আনা হয় বাড়িতে। আমার বিচার বসে, শাশুড়িকে পুড়িয়ে দেওয়ার বিচার। সিদ্ধান্ত হয় আব্বা নিজেরই বিচার করতে হবে। মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবে না। আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম। আব্বা নিজেই বিচার শুরু করেন। আম্মা বারবার বলেছিলেন ইচ্ছে করে ডাল ফেলেননি। সকাল থেকে যে দাদি বকাবকি করেছে, এটা তো সবাই শুনেছে। সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছে করে ডাল ফেলেছে। এখন মিথ্যে বলছে আব্বার কাছে। অতএব আমার বিচার করতেই হবে। কোন সাহসে শাশুড়িকে পুড়িয়ে দেয়? কত কষ্টে আব্বাকে শিক্ষক বানিয়েছেন দাদি। একমাত্র পুত্র আব্বা। এত যজ্ঞ করেছেন পুত্রবধূর হাতে পুড়ে মরার জন্য নাকি? আব্বা দাদিকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন।
তারপরে ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন, কিন্তু দাদি ডাক্তার দেখাবে না, তার জীবনই রাখবে না, আগে বিচার করতে হবে আমার। এমন পুত্রবধূকে বাড়ি থেকে বের না করলে তিনি এক মুঠো ভাতও খাবেন না। আমার দুই ফুফু আছে, শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায়, তারা ছুটে এসেছিলেন সেদিন আমার বিচারের দাবিতে। সবাই দাদির কথাতেই সায় দেয়, আগে বউয়ের বিচার করতে হবে, তা না হলে আজকে ডাক্তার দেখিয়ে কি লাভ, বেঁচে থেকেই কি লাভ। যে কোনো দিন আবার বউ মাইর দিতে পারে শাশুড়িকে। ফুফুরা বললেন আব্বা নাকি চালাকি করছেন, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যই দাদিকে আগে হসপিটালে নিতে চাইছেন। দাদি ও ফুফুদের সাথে তাল মিলালো। অবশেষে আমার বিচার শুরু হলো। আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন। আব্বা সেদিন আমার বিচার করলেন। সবাই অনুরোধ করেছিল তালাকের ব্যবস্থা করার জন্য, কিন্তু আব্বা তালাক দেননি। বিচারে আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিত সবাই ভীষণ খুশি হলো, আমারও ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকেই সাথে নিয়ে চলে এলেন, আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিল, তাই একটু আশ্রয় দিয়েছিলেন। আমার নামটাই তো বলা হয়নি, আমার নাম ফারদিল মিহির। তখন আমার বয়স 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন। সবাই বোঝা মনে করলো নানি অতটা খারাপ ব্যবহার করেননি, যদি একটু বিরক্ত হয়েছিলেন। নানা বাড়ি দাদা বাড়ির সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক ব্যাপার, কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিয়েছিলেন আব্বাকে। আব্বা সবসময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন, তবু আর বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আমাকে না জানিয়ে গোপনে খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে। আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দেবে, আর আম্মাকে আবার বিয়ে দেবে। কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি। আবার মেজো মামাও রাজি ছিলেন না আম্মার ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন 6 মাস পরেই। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে, অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে। আব্বা বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন, মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন। আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন। আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন, ধৈর্য ছিল খুব। একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেল করত। এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চলতই, বাকি টাকা আমার 2 ফুফুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন। কয়জন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা করে পায়, সব হিসাব দাদির কাছে ছিল। বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল। কোনো টাকা যেন আম্মাকে না দিতে পারেন। শুনেছিলাম আব্বা রাত করে বাড়ি আসতেন। আমার ফুফুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা, আমার জন্য টাকা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি এলাকায়, তদারকি করাটা খুব কঠিনও নয়। আব্বাও কখনো টাকা পাঠাননি আমাদের জন্য, দেখতেও আসেননি। তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন, আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন। এভাবে কেটে যায় 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার। সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে। আমার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না। মামিরা কতভাবে খারাপ ব্যবহার করত। এর মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়, আব্বার স্কুলে নয়। আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক। আব্বা আশা করেছিলেন তার স্কুলে আমাকে ভর্তি করানো হবে, কিন্তু আম্মার ভীষণ রাগ। আম্মাও চাননি আব্বা আমাদের মুখ দেখুক, তাই ভর্তি করিয়েছেন অন্যত্র। কয়েকদিনের মধ্যে আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে।
এই 2 বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি আম্মার সাথে। অবশ্য আম্মা নিজে ফোন ব্যবহার করেননি, ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দেবে মুঠোফোন? আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন আম্মার সাথে, সেটাও কখনো বলেননি। এদিকে 2 বছর পর এসে হাজির হলেন নানা বাড়িতে। আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম। সেদিনও আব্বা সাথে করে কিছুই আনেননি। মেজাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বার এতটা মেজাজ কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল, এতদিন পর আসছে, পোলাপানগুলার জন্য কিছু আনে নাই। কেমন বাপ এটা? সবার কথা শোনা আম্মা যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো, এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারত। আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু আম্মা কিছুতেই দেখা করবেন না, কিছুতেই না। আব্বাও দেখা না করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে আম্মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বার প্রথম প্রশ্ন ছিল, কেমন আছো? আম্মা জবাব দেননি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মা সহ সবাই অবাক হয়ে গেলেন। এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। আব্বা অনুরোধের সুরে আম্মাকে বললেন, বাড়ি চলো। আব্বা আম্মা দুজনেই বিছানা সজ্জা। আম্মা মুখের ওপর জবাব দিলেন, কখনোই না, আর কখনোই যাব না। আব্বা রেগে গিয়ে বললেন, এখানে থেকেই কি করবা? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি, একটু প্রাইভেট তো পড়াতে পারতা। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিছিলেন? খোঁজ নিছিলেন বউ পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল, বাড়ি বাড়ি ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছে। কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি। 2 বছরে দুটো ফোন কিনে দিয়েছি। তুমি একবারের জন্য কথা বলো নাই। মিহিরকে একটু প্রাইভেটও পড়াও নাই। আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আম্মা যেন তব্দা হয়ে গেলেন। আব্বা দুটো মোবাইল ফোন দিয়েছে, আমাদের খরচে টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিছেন আপনি টাকার মোবাইল? এসব থাকলে কি আর আমার এত কষ্ট করা লাগতো? আব্বা জবাব দিলেন, তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ। আমি গোপনে রাত 12টা পর্যন্ত ব্যাস করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে টাকা পাঠিয়েছে তোমাদেরকে। মোবাইল ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছে। মেজো মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল। আমার মামাতো বোনটা ইন্টারমিডিয়েটে পড়তো। তড়িঘড়ি করে নিজ রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানতো। এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম। কত কষ্ট করেছি নানা বাড়িতে, অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো। 2 বছরে আমরা কত কষ্ট করেছি। ঈদেও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেয়নি। আব্বা টাকা পাঠায় জানলে তো আম্মা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারেরও ব্যবস্থা করত। কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছরে নতুন দুটো ফোন এসেছিল মেজো মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায়, আর একটা মামি চালায়। অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল। মেজো মামা ভেবেছিল আব্বা আম্মার হয়তো আর কোনোদিন মিল হবে না। আব্বা নিশ্চিতভাবে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। তাই হয়তো মেজো মামা এমনটা করেছিলেন। আম্মা আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকেননি। মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠোফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট 20-এর মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছে। তারপরে রওনা করলো আব্বার সাথে। আসার আগে শুধু নানির সাথে আলাপ করেন আম্মা, আর একটা লোকের সাথেও কথা বলেননি। নানা বাড়ি থেকে বের হতে দেখা হলো মেজো মামার সাথে। উনি ঘরে ফিরছিলেন তখন। আম্মা সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন, আমার পাওনা বুঝিয়ে দিও ভাই। আর তুমি যা বেইমানি করছো তার কোনো শেষ নাই। শ্বশুর বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ, তারা বেইমানি করলে মানা যায়। তুমি আপন হয়েও বেইমানি করলা। আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়া দিও। আল্লাহ যে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যিই বিছানা সজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে।
পুরো সংসার, দাদার সেবা সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি। আব্বা আম্মাকে বললেন, একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে এসে কাজগুলো করে দিয়ে যাবে। আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, এখন আর খুব সকালে সজাগও হতে পারে না। আম্মা ওঠার আগে কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বলল, আমি কোনো কাজ করতে পারবো না। আব্বা মিষ্টি এসে জবাব দিলেন, বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মা দুজনের সেবা আমিই করব, বাকিটা তুমি করো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি। আব্বা বাজার করে আনলে জিজ্ঞেস করতো, কতটুকু বাজার এনেছে। আব্বা 2 হালি ডিম এনে বলতো, 1 হালি এনেছি। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো, সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো। আম্মা একটু খেয়ে ফেলেছে কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকেও ছটফট করত। আব্বা আগেই সব কমিয়ে বলতো। ফুফুরা আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি, কুপরামর্শ দিত। শুয়ে শুয়ে দাদি আম্মাকে গালিগালাজ করতেন। তবু আম্মা আর বাবার বাড়ি যাননি। তুলনামূলকভাবে দাদির অত্যাচারও কমে গিয়েছিল। হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলাও করতে পারতো না। ফুফুরাও বেশি ঝামেলা করতো না, ভয়ও ছিল, ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির, তাহলে তো তাদের টানতে হবে। এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরও দাদি শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টের, সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক খারাপ লাগলো আম্মা আর আমার নানা বাড়ি যাননি। নানের মৃত্যুর সময় গিয়েছিলেন। জৈবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি। দাদির কারণে শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা। বাবার বাড়ি থেকেও বেইমানির শিকার হন। সে বাড়ির সাথে আম্মা আর কখনো সহজ হতে পারেননি। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না। প্রথমে আম্মা শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন, পরে চরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদেরকে সবসময় বলতেন, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আমার এক জীবনে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুদিক থেকে কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদা বাড়িতে ফিরে আসার বছর 2 মধ্যেই দাদা দাদি মারা যায়। হয়তো ওভাবে বিছানায় শুয়েই দাদি তার সাজা ভোগ করেছিলেন। তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুফুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন, যেন আম্মার ওপর খবরদারি করতে না পারে। আম্মা বাপের বাড়ির কষ্টটাকেই বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন, কারণ আম্মার কষ্টের দিনে প্রতারণা করেছিলেন তারই আপন ভাই। আমরা দাদা বাড়িতে আসার 1.5 বছর পরে মামাতো বোনের বিয়ে হয়। যে মামাতো বোনটা আমার মুঠোফোন ব্যবহার করেছিল, তার শ্বশুর বাড়িতে বনিবনা হতো না। বছর 4 পরে সে মামাতো বোন 2টো সন্তান নিয়ে তার বাপের ঘরে ফিরে আসে। আম্মা সবসময় বলতেন, আমার ভাইয়ের প্রতারণায় তোর বাপেরে আমি 2টা বছর অনেক অভিশাপ দিছি। সে অভিশাপ তোর বাপের গায়ে লাগে নাই, হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে। এই কারণে আমার ভাইয়ের মেয়েটাও সন্তান সহ বাপের বাড়িতে ফিরে আসছে। ঠিক সেদিনের আমার মতো কইরাই ও ফিরে আসছে। এগুলো আল্লাহর ইশারা। আমাকে আব্বার স্কুলে ভর্তি না করে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা। সমাপনী পরীক্ষায় আমার রেজাল্টও খারাপ হয়। সেই ক্ষোভে 2 বছর পরে আব্বা গিয়ে হাজির হয়েছিলেন নানা বাড়িতে। তখনই প্রকাশিত হয় সব সত্য। আম্মা ফিরে আসে স্বামীর বাড়িতে। আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি। আমার ফুফুদের সাথে পরে যদিও বেশ মিশে গিয়েছিলেন, কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।